বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ফিলিস্তিনের যারা একটু নির্মমভাবে আসলে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এবং ইসরায়েলের যে সেনাবাহিনী রয়েছে তারা বিভিন্ন ধরনের মিসাইল তারা ব্যবহার করছেন এবং ড্রোন হামলা চালাচ্ছেন, যেখানে কিন্তু প্রতিদিনই আসলে আমরা বিভিন্ন মৃত্যুর ঘটনা দেখছি, যেখানে আসলে অধিকাংশই কিন্তু আসলে নারী এবং শিশু। সেই জায়গাটি থেকে আজকে আমরা আলোচনা করব ফিলিস্তিনের মুক্তি, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আজকে আমাদের আলোচনাটি সম্পূর্ণই আলোচনা হবে, যেখানে আমরা আজকে আমাদের সঙ্গে রয়েছেন আদনান মাসুদ, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এছাড়া আমাদের সাথে রয়েছেন নুসরাত জাহান জেরিন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানবাধিকার সেলের একজন সদস্য। তো শুরুতেই আমরা যদি আসলে ইহুদি জাতির যে ইতিহাস, সেই ইতিহাসটা নিয়ে বলি, তাহলে ইহুদি এবং বনি ইসরায়েল এই দুইটা শব্দ সম্পর্কে আমরা অনেকেই জানি, তবে আমাদের কাছে মনে হয় যে আসলে এই যে বনি ইসরায়েল যারা রয়েছেন তারাই হয়তো ইহুদি। তবে বিষয়টা কিন্তু একেবারে এরকম নয়। যদি একেবারে আমরা অতীত ইতিহাসে আসি, তাহলে 4000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি কিনা আসলে কেনানে এসেছিলেন, যেটিকে আসলে আমরা বর্তমানে ফিলিস্তিন নামে চিনি। সেখানে আসার পর আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিন্তু আসলে বহু বছর পরে কিন্তু তার সন্তান হয়েছিল, এবং তার মধ্যে একজন ছিলেন হচ্ছে ইসমাইল এবং আরেকজন ছিল হচ্ছে ইসহাক। এই যে ইসমাইল এবং ইসহাক, তারা তো এসেছে যে আসলে এই যে তারা রয়েছে, এই যে দুই সন্তান, তাদের যে জাতিটা আসলে গঠন করবে, তারা তারা সকল ক্ষেত্রে আসলে একটা গ্রেট একটা নেশন হিসেবে তারা পরিণত হবে এবং সারা বিশ্বে সৃষ্টিকর্তা তাদেরকে ছড়িয়ে দিবেন। এরপরে ইসমাইল, তিনি তার পর যার আসলে সন্তান হয়েছিলেন বা তার যে গোত্র যেটি ছিল, তাদেরকে নিয়ে তিনি মক্কায় বা হচ্ছে আরবে চলে আসেন, এবং ইসহাক ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যিনি ছিলেন, তারা কিন্তু আসলে সেই যে ফিলিস্তিন সেখানেই ছিলেন। এবং ইসহাক আলাইহিস সালাম, তার সেখান থেকে আসলে ইয়াকুব আলাইহিস সালাম, যিনি কিন্তু একজন নবী ছিলেন, তার সন্তান। এরপরে এই যে ইয়াকুব আলাইহিস সালাম যিনি রয়েছেন, তাকে কিন্তু আসলে ইসরায়েল আসলে বলা হয়, বা তার আরেকটি নাম এটি। এবং সেখান থেকে আমরা জানি যে আসলে ইয়াকুব আলাইহিস সালামের 12টি সন্তান ছিলেন, যার মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে ইউসুফ, যাকে জোসেফ নামেও অনেকে চিনেন। তো আমরা আসলে যদি ইউসুফ জুলেখা নামে যে সিরিজটি রয়েছে সেখানে যদি আসলে আমরা দেখে থাকি, তাহলে আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালামের বাকি যে ভাই যারা আসলে ছিলেন তারা আসলে তাকে পছন্দ করতেন না, যে কারণে ছোটবেলায় আসলে তাকে একজনের কাছে বিক্রি করে দেন, এবং ইউসুফ আলাইহিস সালাম কিন্তু বিক্রি হওয়ার পরে তিনি মিশরে চলে আসেন। এবং এই যে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে চলে আসলেন, তখন মিশরের যিনি আসলে ছিলেন, আহ তিনি কিন্তু আসলে ইউসুফ আলাইহিস সালাম কে আসলে সেখানকার আসলে সেখানে যখন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যে আসলে মিশরের বড় ধরনের আসলে একটি দুর্ভিক্ষ হবে, সেই স্বপ্নের যে ব্যাখ্যা সেটি কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দিয়েছিলেন, এবং যার ফলে কিন্তু তাকে পুরস্কার স্বরূপ বিভিন্ন ধরনের দায়িত্ব কিন্তু তাকে দেওয়া হয়েছিল, এবং সেই যে হচ্ছে দুর্ভিক্ষ যেটি হয়েছিল সেখান থেকে কিন্তু তারা মুক্তি পায়। এরপরে যেটি ঘটে যে এই যে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার যে 12 সন্তান, এই প্রত্যেককে নিয়ে কিন্তু আসলে এক একটা গোত্র তৈরি হয়, অর্থাৎ এই প্রত্যেকটি সন্তান থেকে এক একটা গোত্র তৈরি হয়, এবং যেখান থেকে কিন্তু সম্পূর্ণ মিশর জুড়ে তারা নেতৃত্ব দিতে থাকে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, এরপর হচ্ছে কৃষিকাজ নির্ভর যে বিষয়গুলো ছিল সেগুলোতে কিন্তু তারা আসলে সমৃদ্ধ হয়ে ওঠেন। তবে এই যে বর্তমানে যারা আসলে ইহুদি রয়েছে, আমরা কিন্তু আসলে তাদেরকে দেখলে আসলে বুঝি, যেরকম আমি বলছিলাম যে আসলে তাওরাতে বলা হয়েছে যে এই ইসমাইল এবং ইসহাক তাদের যে বংশ বৃদ্ধির ফলে যারা আসলে আসবেন, তারা আসলে এই যে আহ বড় বড় আসলে ব্যক্তিত্ব হয়ে উঠবেন, বা তাদেরকে আসলে সৃষ্টিকর্তা গ্রেট নেশন হিসাবে তাদেরকে গড়ে তুলবেন। তো সেই হিসাবে কিন্তু আমরা আসলে দেখতে পাই যে বর্তমানে যদি আমরা টেক জায়ান্টের কথা বলি, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম গুলো রয়েছে, সেখানে যারা মালিক বা যারা ফাউন্ডার রয়েছেন তারা কিন্তু নিজেরাও ইহুদি থেকে আসলে এসেছেন, বা সেই ধর্মে আসলে তারা বিশ্বাসী। এরপরে যদি ঘটে যে ফেরাউন এর নাম আমরা কিন্তু জানি, বা রামসেস থ্রি যাকে বলা হয়, এই যে 12টি যে গোত্র ছিল, সেই গোত্র থেকে আসলে বনি ইসরায়েল আহ যারা আসলে ছিলেন এই 12টি গোত্রের, তাদেরকে কিন্তু ফেরাউন গোলাম বানিয়ে ফেলে এবং বিভিন্ন ভাবে কিন্তু আসলে নির্যাতন করতে থাকে। এরই মধ্যে একটি গোত্র ছিল, সেটি হচ্ছে লেভি। এই লেভি নামের যে গোত্রটি বা যে ভাই ছিলেন ইউসুফ আলাইহিস সালামের, তার গোত্র থেকে বা তার কাবিলা থেকে জন্ম হয় হচ্ছে মুসা আলাইহিস সালাম। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে মুসা আলাইহিস সালাম যিনি ছিলেন, সৃষ্টিকর্তা কিন্তু তাকে এই ফেরাউনের ঘরেই বড় করেছেন। ফেরাউনের যারা আসলে ওই সময় যারা যোদ্ধা ছিলেন তাদের থেকে কিন্তু তিনি আসলে যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন, এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে আসলে এই মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কিন্তু আসলে নীল নদকে পাড়ি দিয়েছিলেন, এবং আল্লাহ তাআলা তাকে সাহায্য করতে কিন্তু আসলে নীল নদ দুই ভাগ করেছিলেন, এবং এই যে বনি ইসরায়েল যারা ছিলেন তারা কিন্তু আসলে
এই ফেরাউনের যে দাসত্ব সেখান থেকে কিন্তু আসলে মুক্তি পায়। এরপরে যখন তারা এই ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি পায় তখন তারা ফিলিস্তিনে চলে যায় এবং ফিলিস্তিনে আশেপাশে যখন তারা যায় তখন আল্লাহ তাআলার কাছ থেকে একটা হুকুম এসেছিল যে মুসা এবং তার যারা আসলে বনী ইসরায়েলে যারা রয়েছেন তারা যেন ফিলিস্তিনে হামলা করে, তাহলে সৃষ্টিকর্তা তাদেরকে বিজয় লাভ করাবেন। কিন্তু এই যে মুসা আলাইহিস সালামের যে জাতি যারা ছিলেন এই বনী ইসরায়েল, তারা কিন্তু আসলে উল্টা বলেন যে তুমি এবং তোমার সৃষ্টিকর্তা গিয়ে যুদ্ধ করো, আমরা এর মধ্যে নেই। এবং এই শাস্তি স্বরূপ যারা আসলে বনী ইসরায়েল ওই সময়টাই ছিলেন তাদেরকে সৃষ্টিকর্তা 40 বছরের জন্য মরুভূমিতে থাকার শাস্তি দেন। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই বনী ইসরায়েলে যারা সেই সময়টাই ছিলেন তারা ফেরাউনের দাসত্ব পালন করতে গিয়ে মানসিকভাবে এমন ভাবে হয়ে গেছিলেন যে তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী বা তারা যে আসলে শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিণত হবে সেই আশা তখন তারা আসলে ছেড়ে দিয়েছিলেন, যে কারণে কিন্তু তারা পারেননি। এই যে 40 বছর তাদেরকে শাস্তি স্বরূপ যে মরুভূমিতে রাখা হয়েছিল, সেই 40 বছরের মধ্যে নতুন একটি প্রজন্ম আসে এবং যারা কিন্তু আসলে নতুন মানসিকতার এবং নতুন ভাবে তারা আসলে গড়ে ওঠেন। এবং তারপরে কিন্তু তারা ফিলিস্তিনকে আসলে দখল করেন এবং তার কিছুটা সময় পরে এর মধ্যে আরো 12টি যে গোত্রের কথা আমি বলছিলাম, এর মধ্যে আরেকটি গোত্র হচ্ছে গোত্রের একজন থেকে আসলে ইয়াহুদা যে গোত্রটি ছিল, সেই ইয়াহুদা গোত্র থেকে হযরত দাউদ আলাইহিস সালামের জন্ম হয় এবং তিনি কিন্তু আসলে হচ্ছে পুনরায় কিন্তু আসলে এই যে জেরুজালেম যেটিকে বলছি বা ফিলিস্তিনের যে জায়গাটিকে বলছি সেটিকে কিন্তু তিনি আসলে দখল করেন বা সেখানে আসলে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয় তার। তারপরে হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম, আমরা জানি যে তিনি একটা সময় সম্পূর্ণ বিশ্বকে শাসন করেছেন। তিনি কিন্তু এই যে আমরা একটি স্থান জানি যে যেখানে আসলে ইহুদি ধর্মে যারা রয়েছেন তারা একটি মসজিদ বা একটি দেওয়ালকে কেন্দ্র করে কিন্তু তারা আসলে সেখানকে পবিত্র স্থান মনে করেন। সেখানে আসলে সেই সময়টা একটা মসজিদ স্থাপন করা হয়েছিল এবং সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম এটি স্থাপন করেছিলেন। এরপরে সুলাইমান আলাইহিস সালামের ছেলে যিনি ছিলেন তিনি কিন্তু আসলে তার পিতার মতো সেরকম ভাবে আসলে নেতৃত্ব দিতে পারেননি, যে কারণে আসলে 12টি যে গোত্র ছিল সেই গোত্রের মধ্যে আসলে একটি বড় লড়াই হয় এবং সেই গোত্র কিন্তু আসলে ভাগ হয়ে যায় এবং তার মধ্যে 10টি গোত্র একত্রিত হয়ে দ্য কিংডম অফ ইসরায়েল গঠন করে এবং বাকি যে দুটি গোত্র ছিল যারা কিন্তু এই যে বর্তমানে আমরা ইহুদি যাদেরকে বলছি, এই যে গোত্র যারা ছিল এই দুই গোত্র থেকে কিন্তু এই ইহুদিদের উৎপত্তি। এবং বাকি যে 10টি গোত্র ছিল তাদেরকে তারা আসলে এই যে ফিলিস্তিনের যে জায়গাটি ছিল সেটিকে তারা আসলে দুই ভাগে ভাগ করে দেন। অর্থাৎ একদিকে 10টি গোত্র যারা দ্য কিংডম অফ ইসরায়েল গঠন করেছিলেন, আরেকদিকে এই যে ইহুদি যে দুইটি গোত্র ছিল তারা একত্রিত ছিলেন। তো এই দুই ভাগে বিভক্ত হওয়ার ফলে সিরিয়া থেকে একজন এম্পায়ার তারা আসলে এসে এই যে 10টি গোত্র যেখানে ছিল সেখানে হামলা চালায় এবং সেখান থেকে এই যে 10টি গোত্র যারা আসলে ছিলেন তারা আসলে ফিলিস্তিন থেকে চলে আসেন এবং সম্পূর্ণ বিশ্বে তারা ছড়িয়ে পড়েন এবং বাকি যে দুইটি গোত্র ছিল তাদের উপরে হামলা করা হয়েছে কিন্তু তাদেরকে আসলে সেখান থেকে সরিয়ে ফেলা যায়নি। তবে ব্যাবিলনের যিনি আসলে ছিলেন, আমরা যাকে গ্রেট বলে থাকি, ব্যাবিলনের যিনি শাসক ছিলেন তিনি এই ফিলিস্তিনের যারা আসলে বসবাসরত ছিলেন সেই সময় যে দুই গোত্র তাদেরকে আসলে উপরে হামলা চালায় এবং এই যে মসজিদ যেটি ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদটি তৈরি করেছিলেন সেটিকে ভেঙে ফেলা হয়। তার কিছু বছর পরে সাইরাস দি গ্রেট তারা হচ্ছে এই যে ইহুদি যাদেরকে আসলে বিতাড়িত করা হয়েছিল তাদেরকে আবারও ফিলিস্তিনে পুনর্বাসন করেন এবং মসজিদকে দ্বিতীয়বারের মতো তৈরি করেন। এরপরে রোমান এম্পায়ার এই মসজিদকে আবারও ভেঙে ফেলেন এবং পুনরায় কিন্তু এই যে দ্বিতীয়বার যখন এই মসজিদটি ভাঙা হয় পুনরায় কিন্তু এটি আর নির্মাণ করা হয়নি। এখন প্রশ্ন হতে পারে যে আসলে কেন যে দেওয়ালটিকে কেন্দ্র করে আসলে ইহুদিরা তারা প্রার্থনা করে বা পবিত্র স্থান মনে করে কেন তারা আসলে সেটিকে আসলে পুনরায় নির্মাণ করছে না, কারণ তাদের কাছে তো এখন অর্থ সম্পদ করছে। এর মূল কারণ হচ্ছে তারা মনে করেন যে একজন মসিহা আসবে এবং যাকে আমরা দাজ্জাল নামে চিনি, তারা মনে করেন এই যে বাকি যে 10 গোত্র যারা আসলে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গিয়েছে বা এখন যারা বিভিন্ন ধর্ম পালন করছে তারা একটা সময় এই তাদের এই মসিহা তাদেরকে সহ নিয়ে জেরুজালেমে আসবেন, এই ফিলিস্তিনকে পুনরায় তারা দখল করে তারপর হচ্ছে তারা তাদের সেই মসজিদ থেকে কিন্তু আসলে তারা নির্মাণ করবেন। এটি ছিল হচ্ছে মূলত ইসরায়েল জাতির যে ইতিহাস সেই ইতিহাসটি। এবারে আমি আদনান মাসুদ ভাই, আমি আপনাকে বর্তমান যে প্রেক্ষাপট বা আপনার যে বক্তব্য সেটি দেওয়ার জন্য অনুরোধ করছি। বর্তমান সময়ে দখলদার ইসরায়েল বাহিনী কর্তৃক ফিলিস্তিনের যে নির্মম গণহত্যা এবং যে বর্বরতা হচ্ছে এটা আসলে কোনো ভাষায় ব্যাখ্যা করা সম্ভব না। আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আসলে এই তাদের বোমা বর্ষণ কিংবা তাদের মিসাইল হামলার আমরা ভিডিও দেখি এবং এখানে যে ভয়াবহতা এবং যে নির্মমতা, যে মানবতার
যে আসলে বলতে কিছুই নাই, যে আমরা একটা চিত্র যে আমরা দেখছি আসলে এটা সহ্য করার মতো না। তো এই যে আজকে ফিলিস্তিনের যে পরিণতি, আজকে গাজাবাসীদের উপর যে অত্যাচার রয়েছে, এর পেছনে আমাদের অনেক নির্মম বাস্তবতা রয়েছে, এগুলো আমাদের জানতে হবে। আসলে আমরা দিন শেষে যখন এই ফিলিস্তিনবাসী স্বাধীনতার কথা বলি, আরব বিশ্বকে আমরা বলি যে তারা চুপ কেন, সবাই একত্রিত হয়ে কেন ফিলিস্তিনকে সাহায্য করছে না। তো এই বিষয়গুলো যখন মানুষ বলে, আমার কিছু জায়গায় আসলে হাসি পায়। কেন হাসি পায়? প্রথমেই বলে রাখি, ইসরায়েল হচ্ছে কোনো স্বাধীন রাষ্ট্র না, এটা কোনো রাষ্ট্রই না। এটা হচ্ছে ফেডারেল রিজার্ভের রথ চাইল্ড পরিবারের ইন্টারেস্টে একটা প্রক্সি রাষ্ট্র, যেটার জন্ম দেয় হচ্ছে ব্রিটেন। বর্তমানে এটা মেনটেন করে হচ্ছে আমেরিকা। মূলত ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা প্রক্সি কান্ট্রি। বর্তমানে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে যুদ্ধটা হচ্ছে, এটা মূলত আমেরিকা এবং প্যালেস্টাইনের যুদ্ধ, এর বাইরে কিচ্ছু না। এখানে ইসরায়েল হচ্ছে একটা প্রক্সি, আর আমেরিকা হচ্ছে এখানে সেই ফেডারেল রিজার্ভের সেই রথ চাইল্ড ফ্যামিলি। সারা পৃথিবীতে উত্তর কোরিয়া, ইরান এবং ভেনেজুয়েলা বাদে পৃথিবীর সব দেশই হচ্ছে এই ফেডারেল রিজার্ভের ক্লায়েন্ট। আমাদের বাংলাদেশও এই ফেডারেল রিজার্ভের ক্লায়েন্ট। এই ফেডারেল রিজার্ভের মাধ্যমে আমেরিকা সারা পৃথিবীর সব দেশের সম্পদ তাদের দ্বারা নিয়ন্ত্রিত এবং তারা সেখানে প্রভাব বিস্তার করে। এই ফেডারেল রিজার্ভ থেকে যারাই বের হতে চায়, আমেরিকা তাদের সাথে যুদ্ধ করে। উপরে উপরে তারা গণতন্ত্র, নারী স্বাধীনতা, মানবাধিকার অনেক কথা বললো, মূলত এটাই পয়েন্ট। যেমন ইরাক 2000 সালে ফেডারেল রিজার্ভ থেকে বের হয়ে আসতে চেয়েছে, সাদ্দামের পরিণতি কি আমরা সবাই জানি। লিবিয়া 2009 সালে ফেডারেল রিজার্ভে তাদের মজুদ সব স্বর্ণ নিজের দেশে নিয়ে আসতে চেয়েছিল, গাদ্দাফি এবং লিবিয়া শেষ। 2006 সালে সিরিয়া রিজার্ভ থেকে বের হয়ে আসতে চায়, সিরিয়াকে টুকরো টুকরো করে ফেলা হয়। এরপর হচ্ছে ইরান, ইরানের সাথে সরাসরি সামরিক যুদ্ধ না করলেও নানান নিষেধাজ্ঞা দিয়ে তাদেরকে বাণিজ্যিকভাবে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এই যে ফেডারেল রিজার্ভ, এই ফেডারেল রিজার্ভটাকে শক্তিশালী এখন কারা করলো, যার উপর ভর করে আজকে আমেরিকা কিংবা তাদের যে সাঙ্গপাঙ্গ যারা রয়েছে, যারা আজকে মুসলমানদের উপর অত্যাচার করছে, এটাকে কারা শক্তিশালী করেছে? এটার উত্তর হচ্ছে সৌদি রাজ পরিবার। কিভাবে করেছে? সেটা হচ্ছে একটা পেট্রো ডলার চুক্তি, একটা গোপন চুক্তি। এই গোপন চুক্তির মাধ্যমে। এখন প্রশ্ন করতে পারেন, পেট্রো ডলার চুক্তিটা কি? বলছি, পেট্রোডলার মূলত একটা অর্থনৈতিক, পেট্রোডলার যে চুক্তিটা, এটা মূলত একটা অর্থনৈতিক এবং কূটনৈতিক চুক্তির ভিত্তিতে গঠিত, যার মাধ্যমে বিশ্বের তেলের বাজারে মার্কিন ডলারকে লেনদেনের প্রধান মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্রেটন উড সিস্টেম চালু হয়, যেখানে মার্কিন ডলার ছিল গোল্ডের সঙ্গে লিঙ্কড এবং বিশ্ব বাণিজ্যের রিজার্ভ কারেন্সি, এটা 1971 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এই গোল্ড স্ট্যান্ডার্ডটা বাতিল করে দেন। ফলে ডলারের সঙ্গে গোল্ডের আর কোনো সম্পর্ক থাকলো না। এর ফলে সাময়িকভাবে ডলারের উপর আস্থা কমে যায় এবং মার্কিন অর্থনীতি চাপে পড়ে। 1973 সালে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ হয় এবং ওপেক তেল নিষেধাজ্ঞা দেয়, এবং এই তেল নিষেধাজ্ঞার কারণে বিশ্বে একটা তেলের সংকট তৈরি হয়। এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে সেই গোপন চুক্তি 1974 সালে পেট্রো ডলার একটা চুক্তি হয়। এই চুক্তির মূল পয়েন্ট ছিল সৌদি আরব এবং ওপেকের দেশগুলো শুধুমাত্র মার্কিন ডলারে তেল বিক্রি করবে, বিনিময়ে যুক্তরাষ্ট্র সৌদি রাজ পরিবারকে সামরিক এবং রাজনৈতিকভাবে নিরাপত্তা দিবে এবং কিছু সুযোগ সুবিধা দিবে। এবং সৌদি এই যে মার্কিন ডলারে তেল বিক্রি করবে সারা পৃথিবীর কাছে, এই তেল বিক্রির যে তারা যে ইনকামটা করবে, যা রেভিনিউটা তারা জেনারেট করবে, এটার একটা বড় অংশ আমেরিকার অর্থনীতিতে বিনিয়োগ হবে। ফলে বিশ্বব্যাপী যে দেশগুলো রয়েছে তেল কেনার জন্য মার্কিন ডলার জোগাড় করতে থাকে। ফলে একটু একটু করে ডলারের উপর নির্ভরতা থাকে এবং যুক্তরাষ্ট্র তার মুদ্রা ছাপিয়ে বিশ্ব বাজারে নিজেদের মুদ্রাকে শক্তিশালী করতে থাকে। এই পুরো সিস্টেমটাকে বলা হয় ডলার হেজিমনি। এই ডলার হেজিমনি আজকে আমেরিকাকে সুপার পাওয়ার বানিয়েছে। এই সুপার পাওয়ার হওয়ার কারণে আজকে আমেরিকা, যারাই তাদের ফেডারেল রিজার্ভ থেকে বের হতে চায় কিংবা যারাই তাদের তাদের চিন্তা ভাবনা 500 বছর পর তারা কি করবে, এই চিন্তা ভাবনার উপর তারা যাদেরকে বাধার মনে করে, তাদের বিরুদ্ধে তারা হয় সরাসরি যুদ্ধ করে কিংবা ইসরায়েলের মতো প্রক্সি তৈরি করে তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে এবং উপরে উপরে তারা মানবাধিকারের কথা বলে। এই যে ডলার হেজিমনি, এই ডলার হেজিমনিটার আজকে এই যে আমেরিকা সুপার পাওয়ার হলো, এটা মূলত তৈরি করেছে এই আরব দেশের গাদ্দার গুলাই। মার্কিন যুক্তরাষ্ট্র যে সৌদি আরবকে যে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পেট্রো ডলারের চুক্তি অংশ হিসেবে, এটা মূলত আমেরিকার মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়ানোর একটা কৌশল। মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ যে মুসলিম প্যানেলের যে দেশগুলো রয়েছে, যেমন আপনার কুয়েত, ওমান, জর্ডান, আরব আমিরাত, বাহরাইন, এই এছাড়া তুরস্ক এলাকায় সারা এই মধ্যপ্রাচ্যের একটা অংশে 45,000-এর উপর মার্কিন সেনা নিয়োজিত রয়েছে। শুধু তাই না, ওই অঞ্চলে যত মিলিটারি গ্রুপ রয়েছে সবগুলো আমেরিকা দ্বারা নিয়ন্ত্রিত। এখন আমার প্রশ্ন হচ্ছে,
নিজের দেশে, আরব দেশ নিজের দেশের মধ্যেই মার্কিন সামরিক ঘাঁটি অবস্থান রেখে আমরা যখন বলি যে প্যালেস্টাইনকে বাঁচান, কিভাবে তারা বাঁচাবে? সম্ভব এটা? পুরো মিডল ইস্টের মধ্যে যদি কেউ এই প্যালেস্টাইনের পক্ষে সরাসরি দাঁড়াতে চায়, আমেরিকা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ন্যাটো দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে একদম তারা খুব নিবিড়ভাবে তারা পর্যবেক্ষণ করে। এই বিষয়গুলো এই বিষয়গুলোর কারণে এই আরব দেশগুলোর যে এই যে তারা একটা যে গাদ্দারি করলো, আজকে এই গাদ্দারির কারণে আজকে ফিলিস্তিনের এই অবস্থা। আপনি যদি আমেরিকা আচ্ছা, কিংবা ইসরায়েল এই যুদ্ধে যদি তাদেরকে আপনি হারাতে চান, বা আপনি যদি ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করতে চান, আপনার হয় তাদের সাথে সরাসরি যুদ্ধ করতে হবে, অথবা তাদের যে ইকোনমি সিস্টেমটাই, পুরো ইকোনমি সিস্টেমটা আপনার নষ্ট করে দিতে হবে। এছাড়া কখনোই আপনি ফিলিস্তিনবাসীকে মুক্ত করতে পারবেন না। তাদের উপর যে অত্যাচার হচ্ছে, তাদের উপর যে গণহত্যা চালানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে এবং ফিলিস্তিনবাসীর পক্ষে তারা যেহেতু মজলুম, এই মজলুমের পক্ষে আপনি নানান ধরনের র্যালি, কর্মসূচি, পতাকা নিয়ে স্লোগান দিয়ে আপনি আপনার নৈতিক সমর্থন আপনি জানাতে পারেন। দিন শেষে এতে কিন্তু তাদের কিছু মুক্ত হবে না। ফিলিস্তিনবাসীর আমাদের মায়া কান্না, তাদের প্রতি আমরা কান্না করতেছি তাদের জন্য, এটা তাদের দরকার নাই ভাই। তাদের দরকার অস্ত্র, তাদের দরকার অর্থ, এবং তাদেরকে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ, অথবা তাদের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া। এছাড়া আপনি কখনো মুসলমান বলেন কিংবা গোটা মিডল ইস্টের যারাই আজকে এই ডলার হেজিমনির কারণে যারাই আজকে এই অত্যাচারের শিকার, এখান থেকে আপনি কখনো মুক্ত করতে পারবেন না। জি আপু, ফিলিস্তিনের এই ইস্যুটা নিয়ে আপনার কি মতামত? আপনি আপনারটা করেন, এরপর আমরা আবার নিজেদের মতো করে আবারও আলোচনা করবো কিছুটা। হ্যাঁ, ভাইয়া যেটা বলছিল যে এখন এভাবে আমরা যে যাই করতে পারি, প্রোটেস্ট করি বা যাই করি, এভাবে প্রেশার দিয়ে আসলে কিছুই করা সম্ভব হবে না। কারণ বর্তমান বিশ্ব যাদের হাতে, তারা এই গণহত্যার সূচনা করছে, তারা এই গণহত্যাকে পরিচালনা করছে। তা আমাদেরকে অর্থনৈতিকভাবে নিজেদের শক্তিশালী হতে হবে, আর ওদের অর্থনৈতিক ধস নামাতে হবে, বয়কটের মাধ্যমে হোক, আর বিভিন্ন আমাদের এটা নিয়ে বিভিন্ন পলিসি মেক করতে হবে। আর সেকেন্ডলি আমাদের অস্ত্রের বাজার আমাদের উন্নত করতে হবে। বর্তমানে আরবরা একসময় খুবই শিক্ষার দিক থেকে হোক, টেকনোলজির দিক থেকে হোক অনেক উন্নত ছিল, কিন্তু ধীরে ধীরে এই লাস্ট কয়েক শতকে তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ে, নিজেদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে যায়, যার সুযোগ নেয় পশ্চিমা বিশ্ব, বর্তমানে ইউরোপের দেশগুলো। তো এখন আমাদেরকে আবার নিজেদেরকেও শক্তিশালী করতে হবে অর্থনৈতিকভাবে, টেকনোলজিক্যালি। আর আমাদের মধ্যে ঐক্য, যেটা মুসলিম বিশ্বের আসলে খুবই প্রয়োজন ছিল, কিন্তু আরব বিশ্বই দেখা যাচ্ছে সবচেয়ে বেশি কি বলে বেইমানি করেছে, সবচেয়ে বেশি আহ আহ তাদের গোলামি করেছে পশ্চিমা বিশ্বে। তো আমাদেরকে এদিক থেকেও নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। আর আরব দেশগুলো সরাসরি চাইলেই আসলে ফিলিস্তিনকে সাপোর্ট করতে পারতো, বিশেষ করে সৌদি আরব, তারপর মিশর, লেবানন, ইয়েমেন, আশেপাশের দেশগুলো। কিন্তু তারা পশ্চিমা বিশ্বেরই গোলামি করে যাচ্ছে। আমরা এখন যা করতে পারি তাহলে আমরা আমরা ছোট দেশ হিসেবে, বাংলাদেশি হিসেবে আমরা তো প্রোটেস্ট করছি, আমরা ইসরায়েলকে যেভাবে পারি বয়কট করব, আমেরিকাকেও। পশ্চিমা বিশ্বের উপর আমাদের যেই নির্ভরশীলতা, সেটা আমাদের কমাতে হবে, নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, স্বনির্ভর হতে হবে। তারপর নিজেদের শিক্ষা, গবেষণা, টেকনোলজিক্যাল সব দিক থেকে আমাদের উন্নতি করতে হবে। তারপর আমরা হয়তো এই গাজাবাসীর পাশে দাঁড়াতে পারবো, ফিলিস্তিনের এই নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারবো, জেনোসাইড বন্ধে কোনো না কোনো পদক্ষেপ রাখতে পারবো, ভূমিকা রাখতে পারবো। আচ্ছা, আপনারা যে কথাগুলো বললেন সেটা হচ্ছে যে, যেরকম এই যে একটা পোস্ট দেখলাম যে আমাদের বাংলাদেশি কয়েকজন আলেম হচ্ছে ইসরায়েলে গিয়ে তারা বলছেন যে আসলে আলাপটা মসজিদ একদম ঠিক হয়েছে, এখানে কোনো ধরনের গোলাগুলি বা কোনো মিসাইল হামলা হচ্ছে না। তো এই জায়গা থেকে যদি বলি যে তারা আসলে জানেন না যে আসলে কোনটা আসলে ইসরায়েলের অংশ, কোনটা গাজা অংশ, এবং তারা জানেন না যে ফিলিস্তিনে বর্তমানে দুইটা ভাগ হয়েছে, একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক আর একটা হচ্ছে আপনার গাজা। এখন এই যে ওয়েস্ট ব্যাংক যেটা, এইটা পাশে কিন্তু আসলে আর একটা মসজিদ বা
যে মসজিদ সেটা কিন্তু আসলে অবস্থিত। তো এই অঞ্চলটা কিন্তু আসলে সুরক্ষিত, এখানে ফিলিস্তিনি দেওয়া হয়েছে, ইসরায়েলও হচ্ছে, এখানে কেউ কিন্তু কোনো ধরনের হামলা করে না। হামলার শিকার যারা হচ্ছে বা যারা আসলে যে ইসরায়েলের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে এরা মূলত হচ্ছে গাজাবাসী। এখন গাজার মধ্যে আবার তিনটা অংশ রয়েছে, একটা হচ্ছে গাজা সিটি, এরপর হচ্ছে খান ইউনিস, আর একটা হচ্ছে রাফা। আমরা দেখছি যে 2024 বা 23 দিকে কিন্তু রাফাতে কিন্তু আসলে অনেক বড় ধরনের গণহত্যা হয়েছে। তো তারা হচ্ছে এই যে গাজার যে তিনটা অংশ রয়েছে এই তিনটা অংশের মধ্যে এই তিনটা সিটির মধ্যে একটা বিভক্ত দিতে হবে, যেন তিনটা সিটি নিজেদের মধ্যে কোনো ধরনের যোগাযোগ রাখতে না পারে। আবার এই যে ওয়েস্ট ব্যাংক যেটা রয়েছে এই ওয়েস্ট ব্যাংকের সাথে যেন এই গাজা কোনো ধরনের যোগাযোগ যেন আসলে না রাখতে পারে। তো সেই জায়গাটি থেকে বিগত 75 বছরে যদি আসলে আমরা দেখি যে এই যে আজকে আমরা বলছি যে আসলে আমরা হচ্ছে মুসলিম দেশগুলো আপনার ফিলিস্তিনকে সাপোর্ট করছি বা ইসরায়েলকে আসলে সাপোর্ট করছি না, তো এই জায়গাটায় ইসরায়েলকে যেভাবে আসলে আপনারা আমেরিকার কথা যদি বলি তারা আসলে যেভাবে সাহায্য করছে সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রথমবার যখন আসলে ক্ষমতায় আসলেন তারপরে আসার পরে কিন্তু আসলে তিনি যে কাজটি করেছেন সেটা হচ্ছে মুসলিম কান্ট্রির যে স্বাতন্ত্র দেশ রয়েছে তাদেরকে আসলে তাদের কাছে আসলে ইসরায়েল যেন আসলে গ্রহণযোগ্যতা পায় সেই কাজগুলো করছে। যেরকম এটাকে তারা নাম দিয়েছে হচ্ছে দা ইব্রাহাম অ্যাক্রোস। এই ইব্রাহিম অ্যাক্রোস কেন দিয়েছে এটা বুঝতে পারছেন, কারণ যেহেতু ইহুদি বা এই তথ্যটা আসলে এই সেই ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এসেছে। তো তারা এখন পর্যন্ত আপনার ইউএই, তারপরে ওমান, এছাড়া বাহরাইন, মরক্কো এই ধরনের দেশগুলোর থেকে আসলে আগে সাপোর্ট নিচ্ছে। যদি আমি আপনাদেরকে বলি যে যেরকম সুদান যেটি রয়েছে, এই সুদান যখন আসলে ইসরায়েলের কে আসলে রাষ্ট্র হিসেবে সমর্থন করলো তখন আমেরিকা তাদেরকে $1.2 বিলিয়ন দিয়েছে। এছাড়াও আগে যেখানে সুদানকে তারা আসলে ট্যাগ দিয়ে রেখেছিল যে এখান থেকে আসলে জঙ্গি তারা তৈরি হয়, সেই ট্যাগ তো তারা সরিয়ে দিয়েছে। তারা আগে চাচ্ছে যে ইসলামিক যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের থেকে আসলে ইসরায়েলকে যেন তারা আসলে গ্রহণ করে, যে কারণে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে সৌদি আরব বা এই যে দুবাই বা এই যে যারা আসলে বাদশা যারা রয়েছেন তাদের সাথে আমেরিকা এতটা সখ্যতা তৈরি করেছে। এখন যেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে 2024-এর আমরা অক্টোবর মাসে আমরা দেখেছি যে আসলে হামাস ইসরায়েলের উপর একটা হামলা চালায় এবং যেখানে আসলে 24 কিলোমিটার এই হামাস তারা আসলে দখল করে ইসরায়েলের যারা যেটুকু আসলে দখল করেছিল, এরপরে সেখান থেকে তারা 150 জনকে তারা আটক করে। এখন বিষয় যেটা হয়েছে যে এই জায়গাটায় কিন্তু আসলে আমরা জানি যে আসলে মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং বিশ্বের সব থেকে শক্তিশালী একটা গোয়েন্দা সংস্থা। এখানে অনেকে প্রশ্ন করছে যে আসলে মোসাদ কি আসলে জানতো না, নাকি এটা ইচ্ছাকৃত ভাবে একটা ঘটনা ছিল হামলা করার। কারণ যখনই ফিলিস্তিনের পক্ষ থেকে বা হামাসের পক্ষ থেকে কোন ধরনের হামলা ইসরায়েলের এইদিকে করা হয় তখনই কিন্তু ইসরায়েল অনেক বড় এর থেকেও বেশি, যদি তারা যদি 10টা রকেট ছুড়ে ইসরায়েল কিন্তু একটার মতো রকেট ছুড়ে, এবং যদি হামাস যদি কোনো কারণে 10 কিলোমিটার জায়গা দখল করে তাহলে ইসরায়েল সেখানে 50 কিলোমিটার বাজার আরো অংশ তারা কিন্তু আসলে দখল করে নেয়। তো অনেকেই বলছে যে আসলে এটা কি আসলে হচ্ছে যারা আসলে হামাসের যারা আসলে নেতৃত্ব দেন বা যারা আসলে সেখানকার সশস্ত্র যারা গোষ্ঠী রয়েছে তারা কি আসলে ইসরায়েলের পক্ষেই কাজ করছে, নাকি আসলে চায় যে আসলে গাজাবাসী আসলে এখানে সুরক্ষিত হবে। এবং এছাড়াও আরো কয়েকটা জিনিস যদি আমি বলি, যেমন আমাদের বাংলাদেশে যে জিনিসটা হয়েছে যে আমরা ইসরায়েলি প্রোডাক্ট বয়কটের কথা বলছি কিন্তু সেই জায়গায় আমরা আসলে লুটপাট করছি, ফিলিস্তিনের পতাকা পর্যন্ত আমাদের বাঙালি যারা ব্যবসায়ী রয়েছে তারা বৃদ্ধি করে দিয়েছে। ইসরায়েলে গিয়ে এই যে ছবি পোস্ট করার যে বিষয়টা, যে আসলে তারা বুঝে না যে কোনটা আসলে ইসরায়েলের অংশ, কোনটা আসলে গাজার অংশ বা কোনটা ফিলিস্তিনের অংশ। এছাড়াও আমরা আসলে আপনারা যেহেতু বলছিলেন যে আসলে এই সময় আসলে অর্থনৈতিকভাবে তাদেরকে সাপোর্ট করা দরকার বা টেকনোলজিতে আমাদের উন্নত করা দরকার, সেই জায়গায় আসলে আমরা ফেসবুকে আমরা আসলে ভোট করি যে আসলে ফিলিস্তিনের পক্ষে নাকি ইসরায়েলের পক্ষে। অনেকেই এরকম কথাও বলে যে আসলে আমাদেরকে ভিসা পাসপোর্ট করে দেন, আমরা ইসরায়েলে গিয়ে গাজাতে গিয়ে আসলে ইসরায়েলের বিপক্ষে আসলে যুদ্ধ করবো, অথচ কারো বিন্দু মাত্র কিন্তু আসলে যুদ্ধের প্রশিক্ষণ নেই। তারপরে উন্নত টেকনোলজি বাদ দিয়ে অনেক আলেমরা এরকম ফতোয়াও দেন যে আসলে আমাদেরকে তলোয়ার এবং ঘোড়ার ব্যবস্থা বা এই তলোয়ার বাজি শেখার জন্য বা ঘোড়া চালানো শেখার জন্য তারা নাকি সেখানে যুদ্ধ করবে। এছাড়াও আমাদের দেশে আন্দোলন বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে ট্রেন্ডিং বিষয় যেটাই থাকবে সেখানে আসলে মানুষজন তাদের আবেগ ঝরে দিয়ে তারা আন্দোলনে নেমে পড়ে, কিন্তু এটার আসলে সুফল আসলে কোনো কিছু হয় না। তো এই বর্তমান পরিস্থিতি নিয়ে বা এই যে আন্দোলন যেগুলো হচ্ছে বিশেষ করে আমাদের দেশে, এগুলো নিয়ে আপনাদের যদি মতামত থাকে তাহলে সেগুলো নিয়ে আপনারা প্রথমে জেনে আপনি বক্তব্য দেন। এরকম না যে আন্দোলনের বা প্রোটেস্টের কোনো কি বলে ইতিবাচক কোনো পরিবর্তন আসবে না। এটা আমরা প্রচেষ্টার মাধ্যমে গাজাবাসীর প্রতি সংহতি জানাচ্ছি যে আমরা আছি আপনাদের পাশে, তারা যাতে গিভ আপ না করে, তারা যাতে হোপ না হারায়, তারা যাতে জানে যে মুসলিম যারা আছে এই বিশ্বে বর্তমানে তারা সবাই তাদের প্রতি
সহানুভূতিশীল আর সবাই তাদের জন্য প্রার্থনা করছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানে কি বলবো, বাঙালি একটু হুজুগে বাঙালি, তাই শান্তিপূর্ণ কর্মসূচি প্রতিবাদেও নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। গতকাল যা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গতকাল সকালে আমারই এক ব্যাচমেট, সে হলো সে অনেক আগে থেকেই ফিলিস্তিন ইস্যুতে অনেক সোচ্চার ছিল। সে গত 1 মাস পুরো রোজার সময় সে দোকানে দোকানে, তারপর হল পাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পোস্টারিং করেছে ইসরায়েলি পণ্য বয়কটের জন্য। আর কালকেও সারাদিন এটা নিয়ে অনেক কাজ করছে। তো তাকে গতকাল মব জাস্টিসের শিকার হতে হয়েছে। সকালবেলা রাজা ভাস্কর্যে শিক্ষার্থীদের একটি প্রতিবাদ সভা চলছিল, তখন সেখানে হিজবুত তাহরির বাংলাদেশের যে নিষিদ্ধ সংগঠন, সেই নিষিদ্ধ সংগঠনের যে একটি পতাকা ছিল সেটাকে নামাতে বলে। তো এইটা নিয়ে সেই সংগঠনের কিছু সদস্য তার বিরুদ্ধে অভিযোগ আনে যে সে ধর্মীয় অবমাননা করছে এবং নবী রাসূলদের গালি দিচ্ছে এবং ইসরায়েল জিন্দাবাদ এটা নাকি সে বলেছে, যা পরবর্তীতে বলেছে যে এরকম কেউ কিছু শুনেইনি। তো তৎক্ষণাৎ এটা শুনে তখন সেখানে যেই কলেজের শিক্ষার্থীরা ছিল এবং হিজবুত তাহরীর সদস্যরা ছিল, তারা তার উপর আক্রমণ করে এবং তাকে খুবই তার উপর প্রায় 10 মিনিট ধরে আক্রমণ চলে। তাকে যারা বাঁচাতে যায় সেই 6-7 জন আহত হয়, সেও আহত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। তো এরকম ঘটনা আসলে আমাদের জন্য খুবই অপ্রীতিকর। আমরা চাই না যে এটা এরকম ঘটনা আর ঘটুক। এরপর যেটা আমরা দেখলাম, বাটা, কেএফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, কিন্তু এই হামলা করার মাধ্যমে ইসরায়েল বা আমেরিকার কোনো ক্ষতি হয়নি, হয়েছে তো বাংলাদেশের মুসলিম বা অমুসলিম সেই মালিকদের, যাদের কর্মসংস্থান ছিল তাদের। তো এটা বাঙালিদের বুঝতে হবে যে কখন কিভাবে প্রতিবাদ করতে হয়। এরকম এখানে বিভিন্ন এসব বিষয় শিক্ষার অভাব আছে। তারপরে দেখেছি কালকে কিছু কিশোর গ্যাং, তারা এসব জায়গায় হামলা করেছে, বিভিন্ন টোকাই বা পথ শিশু তারা হামলা করেছে। তো এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। সামনে 12 এপ্রিল একটি মার্চ ফর গাজা একটি কর্মসূচি আছে। আশা করছি এই কর্মসূচিতে যেহেতু ব্যাপক জনসমাগম হবে, তাই আশা করছি এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং আমরা সংহতি জানাতে পারবো প্যালেস্তাইনের সাথে। কিন্তু এটা আসলেই সাময়িক, এটা কোনো লং টার্ম এফেক্ট আনবে না। কিন্তু তাদের প্রতি সংহতি দেশে বিদেশে বিভিন্ন দেশ জানাচ্ছে, আমরাও জানাচ্ছি, যাতে কিছুটা হলেও তারা প্রেশার ফিল করে, সিজফায়ার করে, যুদ্ধবিরতি করে, যদি তাও সম্ভব হয়, যদি কিছুদিনের জন্য শান্তি প্রতিষ্ঠা করা যায়। এটা হলো আমাদের শর্ট টার্ম যা আমরা করতে পারি। আর লং টার্মে অবশ্যই আমাদের অর্থনৈতিক স্ট্রাকচার আরো শক্তিশালী করতে হবে এবং আমাদের শিক্ষার দিক থেকেও আমাদের উন্নত করতে হবে এবং তাদের যাতে অর্থনৈতিকভাবে তারা যাতে আমাদের এখানে যে ব্যবসা বাণিজ্য করে তাদের যে অর্থনৈতিক স্ট্রাকচার সেটা আমাদেরকে ঘুরিয়ে দিতে হবে। এই ব্যাপারেও আমাদের সবাইকে সচেতন হতে হবে। আচ্ছা জৈনব, এখানে এই যে পণ্য বয়কটের যে বিষয়টা আসছে, তো সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় আসলে কিভাবে পণ্যগুলো বয়কট করলে ইসরায়েলের এই যে কোম্পানিগুলো তারা কিছুটা হলেও আসলে সমস্যার সম্মুখীন হবে বা তাদের ক্ষতি হবে? এখানে হলো যে ইসরায়েল সেই কোম্পানিগুলো বা ইসরায়েলের সরাসরি শেয়ার হোল্ডার যেসব কোম্পানিটা আছে তারা বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করছে। তো আমাদের দেশে কেন আমরা সেগুলো আমদানি করছি? কারণ আমাদের এখানে সেগুলোর প্রয়োজন আছে, সেগুলোর ডিমান্ড আছে দেখে সাপ্লাই আছে। তো আমরা যদি এগুলো বয়কট করি, সেগুলো যদি ডিমান্ড না থাকে, তখন কি হবে? তখন যে কোম্পানিগুলো এগুলো আমদানি করে তারাও আমদানি বন্ধ করে দেবে। তো তারা দেশীয় পণ্য বা অন্য কোনো বাজার খুঁজবে, অন্য কোনো মার্কেট খুঁজবে, অন্য কোনো দেশের পণ্য আনবে। আর তখন এই তাদের পণ্যর বাজার বাংলাদেশে ধ্বংস হয়ে যাবে। এইভাবে সব দেশ যদি ইসরায়েলি পণ্যের বাজার ধ্বংস করে দিতে পারে, তাহলে একটু হলেও তাদের অর্থনৈতিক যে স্ট্রাকচার, তাদের যে অর্থনীতি, সেটা কিছুটা হলেও আমরা দমিয়ে দিতে পারবো। তাদের যেই আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, সে শুধু ইসরায়েলের না,
সম্ভব হলে আমেরিকারও, তাহলে হয়তো বা তাদের উপর আমরা অর্থনৈতিকভাবে কিছুটা প্রেসার দিতে পারবো। আচ্ছা, আপনার মাসুর ভাই, এবার আপনি এই বিষয়ে মানে কি মনে করছেন, বা আপনার যে বক্তব্য যেটি ছিল আসলে, যেটি বলতে চাইছিলেন সেটি নিয়ে বক্তব্য দিন। আমার কথা হচ্ছে, আহ, এই যে বর্তমানে ফিলিস্তিনবাসীর উপর যে অত্যাচার হচ্ছে, এটার জন্য সারা দেশে বিশ্বব্যাপী যে নিজেদের জায়গা থেকে মানুষ যে প্রোটেস্ট গুলো করছে, যে প্রতিবাদ গুলো জানাচ্ছে, যে কর্মসূচি গুলো পালন করছে, ফিলিস্তিনবাসীর পক্ষে নৈতিক সমর্থন জানানোর জন্য, শুধুমাত্র নৈতিক সমর্থন জানানোর জন্য এই ধরনের কর্মসূচি আপনি পালন করতে পারেন। কিন্তু যখন প্রশ্ন করা হবে ফিলিস্তিনবাসীকে আমরা কিভাবে মুক্ত করব, কিভাবে তাদের স্বাধীনতা আমরা নিশ্চিত করব, এবং একটি স্বাধীন রাষ্ট্র যেভাবে চলে, স্বাধীন রাষ্ট্রের নাগরিক যেভাবে জীবনযাপন করে, ফিলিস্তিনবাসীরাও ওইরকম ভাবে জীবনযাপন করতে পারবে কিনা, এটা যখন আমরা নিশ্চিত করতে চাইবো, তখনই আমাদের এই পশ্চিমা বিশ্ব, ইসরায়েল তথা আমেরিকা, কিংবা তাদেরকে যারাই ফান্ডিং করে, এই যুদ্ধে যারা পরিচালনা করছে, তাদেরকে আমাদের অর্থনৈতিকভাবে দেউলিয়া করতে হবে, তাদের সাথে আমাদেরকে সশস্ত্র যুদ্ধ করতে হবে। তো বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে পশ্চিমা শক্তির সাথে সশস্ত্র যুদ্ধ করার মতো মুসলিম কান্ট্রিগুলোর অর্থনৈতিক এবং সামরিক কোনোটারই সেরকম সক্ষমতা নেই। আমরা যেটা করতে পারি সর্বোচ্চ, সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে তাদের একটা ক্ষতির মুখে ফেলা, অর্থনৈতিকভাবে তাদেরকে একটা বড় সড় চাপের মুখে ফেলা, যাতে তারা বাধ্য হয় এই যুদ্ধ বন্ধ করতে এবং ফিলিস্তিনবাসীর স্বাধীনতা যেন তারা নিশ্চিত করে। তো এখন এটা একটা পদ্ধতির মাধ্যমে করা যেতে পারে। সারা বিশ্বে 2 বিলিয়নের উপর মুসলিম রয়েছে। তো এই গোটা মুসলিম কমিউনিটিটা যদি নিজেদের বিবেক জাগ্রত করে, এবং এই ইসরায়েল কিংবা আমেরিকা এবং তাদের যে আরো যে শেয়ার হোল্ডার, যে ব্র্যান্ড গুলো গ্লোবাল মার্কেট রয়েছে, যে প্ল্যাটফর্ম গুলো তাদের রয়েছে, এগুলোকে যদি আমরা পার্মানেন্টলি বয়কট করতে পারি, শুধু বয়কটই না, এই ব্র্যান্ড গুলো বয়কট করে আমরা যে প্রোডাক্ট গুলো নিত্য প্রয়োজনীয় আমাদের প্রতিদিন আমরা ব্যবহার করি, এই প্রোডাক্ট গুলো আমাদের নিজেদের তৈরি করতে হবে। এবং এই নিজেদের তৈরি করার জন্য আমাদের কৃষিতে একটা বিপ্লব ঘটাতে হবে। আমাদের অর্থনৈতিক, আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসা, প্রযুক্তি, সামরিক খাত, সব জায়গা থেকে আমাদের নিজেদেরকে শক্তিশালী করতে হবে। এই জায়গায় যখন মুসলিম বিশ্ব নিজেদেরকে নিয়ে যেতে পারবে, এবং মুসলিম বিশ্ব যখন নিজেদের ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে গোটা মুসলিম সমাজের, গোটা মানব জাতি যখন ভালোর কথা চিন্তা করবে, তখনই আমরা ফিলিস্তিনবাসী স্বাধীনতা নিশ্চিত করতে পারবো। ফিলিস্তিনবাসীর যে অধিকার, তাদের যে তাদের উপর যে অত্যাচার করা হচ্ছে, সেখান থেকে তাদেরকে আমরা মুক্ত করতে পারি। অন্যথায় আপনি যতই আসলে মিছিল করেন কিংবা যতই আসলে প্রোটেস্ট করেন, নিজ দেশে অবস্থান করে, আপনি সকালে গিয়ে স্লোগান দিলেন ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, আবার বাসায় এসে আপনি তাদের প্রোডাক্টই প্রতিদিন ব্যবহার করলেন, আসলে এটা ওয়েস্ট অফ টাইম, আর কিচ্ছু না। আপনি তাদের আমি শুরুতে আগেও বলেছি যে প্যালেস্টাইনবাসী এই মুহূর্তে আমাদের ওই মায়া কান্না তারা দেখতে চায় না। তাদের দরকার অর্থ, তাদের দরকার সামরিক শক্তি। এই দুটো জিনিস আমাদেরকে নিশ্চিত করতে হবে, এবং এই দুটো জিনিস আমরা যদি প্রোভাইড করতে চাই, আগে আমাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, এবং পশ্চিমা বিশ্ব তথা ইসরায়েল এবং আমেরিকাকে অর্থনৈতিকভাবে আমাদেরকে দেউলিয়া করতে হবে। এবং এটা সম্ভব, এটা চাইলেই সম্ভব। কারণ তাদের যে ব্র্যান্ড গুলো রয়েছে, তারা তারা যে রেভিনিউ গেইন করে, এদের সব থেকে বড় মার্কেট কিন্তু আমরাই। আমরা যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নিই, আমরা যদি তাদেরকে বাণিজ্যিকভাবে চাপে ফেলতে পারি, তাহলেই তারা পিছপা হওয়ার কথা চিন্তা করবে। অন্যথায় তাদের অর্থনীতি শক্তিশালী রেখে ডলারের মার্কেটে যত দিন যাবে, সেটাকে আরো শক্তিশালী করে আপনি যতই ফিলিস্তিনবাসীর স্বাধীনতার কথা বলেন না কেন, আসলে এখানে কোনো কাজ হবে না। দিন শেষে আমি আবারও বলছি, যদি ফিলিস্তিনবাসীকে আপনি মুক্ত করতে চান, ফিলিস্তিনবাসীর অধিকারের জন্য যদি আপনি লড়াই করতে চান, তাদেরকে অর্থনৈতিকভাবে এবং বাণিজ্যিকভাবে সব জায়গার দিক থেকে তাদেরকে চাপে ফেলতে হবে। এক কথায় তাদের এই ডলারের মার্কেটটাকে একদম শেষ করে দিতে হবে। তবেই আমাদের এই মুসলমান তথা এই ফিলিস্তিনবাসীর আমরা মুক্তির কথা চিন্তা করতে পারবো, তাদেরকে মুক্ত করা সম্ভব হলেও হতে পারে। আচ্ছা, যেহেতু আমরা সমাধানের বিষয়টা নিয়ে কথা বলছি, তো সেই জায়গাটায় আমি যদি বলি, তো এখানে আগে আমাদেরকে দেখতে হবে যে আসলে ইসরায়েলের কাছে আসলে কি কি রয়েছে, যে সক্ষমতা গুলো ইসরায়েলের কাছে রয়েছে। আমরা যদি আসলে সেই সক্ষমতাটা অর্জন করতে পারি বা তার থেকে ভালো কিছু করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে আসলে আমরা এগিয়ে যেতে পারবো। তো এখানে প্রথম বিষয় হচ্ছে যে প্রযুক্তিগত দিকের যদি কথা বলি, যেমন বনভূমিতে যদি ইরিগেশন নামে একটি প্রযুক্তি রয়েছে বা হাইটেক গ্রিন হাউস রয়েছে,
ইসরায়েলের অংশটুকু কিন্তু আসলে আপনার মরুভূমি অঞ্চল, কিন্তু সেখানে কিন্তু তারপরেও তারা এই যে কৃষি কাজের জন্য কিন্তু এই যে নতুন একটা প্রযুক্তি তৈরি করেছে। তারপরে যদি ইসরায়েলকে বলা হয় হচ্ছে আপনার স্টার্ট আপ নেশন, অর্থাৎ প্রতি বছর তাদের দেশে 6,000-এর মতো তাদের সেই দেশ বলবো না, মানে তাদের যারা আসলে রয়েছেন সেখানে আসলে 6,000-এর মতো আসলে তারা নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলে। অপরদিকে আমরা যদি বাংলাদেশের কথা বলি, আমাদের দেশে যদি কেউ নতুন স্টার্ট আপ তৈরি করার চিন্তা ভাবনা করে, কোনো শিক্ষার্থী যদি বলে যে পড়াশোনার পাশাপাশি একটা স্টার্ট আপ তৈরি করবো, তাহলে পরিবারের দিকে তাকানো যায় না, তাদের হচ্ছে চেহারা একটা ফ্যাকাশে একটা ভাব চলে আসে। এরপরে যে গুগল, মাইক্রোসফট, ইন্টেলের মতো যে বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলো রয়েছে, গবেষণা কেন্দ্র রয়েছে ইসরায়েলে তাদের, অর্থাৎ এই যে কোম্পানিগুলো রয়েছে তাদের যত ধরনের ডাটাবেজ রয়েছে, বিশেষ করে এখানে যদি একটা কথা বলি তাহলে সেটা হচ্ছে মাইক্রোসফটের হচ্ছে ইসরায়েল অ্যান্ড R&D সেন্টার রয়েছে, যেটা 1991 সাল থেকে কাজ করছে। আরেকটা হচ্ছে প্রজেক্ট নিম্বাস। এই প্রজেক্ট নিম্বাসের মাধ্যমে গুগল এবং অ্যামাজন যৌথভাবে ইসরায়েলের যে সরকার, সেই সরকারকে প্রতিরক্ষা বিভাগে ক্লাউডিং কম্পিউটিং, তারপর হচ্ছে আপনার AI এবং বিগ ডাটা সাপোর্ট, অর্থাৎ আমরা আসলে কি করছি বা এই গুগলে কি সার্চ করছি ইসরায়েলের বিরুদ্ধে, বা কোন ধরনের প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি, ফিলিস্তিনের মানুষ কি ব্যবহার করছে, ফেসবুকে কি ধরনের পোস্ট দিচ্ছে, তারা কি কি তথ্য বাইরে দিচ্ছে, প্রত্যেকটা খবরাখবর কিন্তু ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। তারা এই টেকনোলজি গুলো ব্যবহার করে ড্রোন দিয়ে আপনার কিন্তু সরাসরি কেউ যুদ্ধ করতে হচ্ছে না, তো ড্রোনের মাধ্যমে কিবোর্ডে একটা বাটন ক্লিক করার মাধ্যমে কিন্তু তারা একটি বিল্ডিং এর উপরে তারা বোম্বিং করছে। অর্থাৎ তাদের কাছে কিন্তু এই যে গুগল বলেন বা এই যে বড় বড় টেক জায়ান্ট কোম্পানি গুলো বলেন, তারা কিন্তু সর্বাত্মক তাদেরকে সহযোগিতা করছে। এছাড়াও রয়েছে আপনার আমরা যদি বলি যে সাইবার সিকিউরিটির বিভিন্ন ধরনের টেকনোলজি তাদের কাছে রয়েছে। তারপরে আমরা যদি সামরিক দিক থেকে কথা বলি, তাহলে আয়রন ডোমের মতো এই যে বৃহৎ হচ্ছে একটা প্রজেক্ট, বা যেটা আসলে বিভিন্ন ধরনের আকাশ সীমান্ত রক্ষার ক্ষেত্রে যেটি আসলে কাজ করছে, এছাড়াও তাদের নিজস্ব তৈরি ডেভিল স্লিং, যেটি হচ্ছে লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল হচ্ছে ধ্বংসের জন্য কাজ করে। অর্থাৎ তাদের নিজস্ব যে টেকনোলজি গুলো রয়েছে, বা তাদেরকে আসলে যে বড় বড় টেক্সটাইল কোম্পানিগুলো যেভাবে আসলে সাহায্য করছে, এই জায়গাটা আসলে আমরা মুসলিমরা বা এই যে OIC যাদেরকে আসলে বলছি যে বিশ্বের সাধারণত মুসলিম কান্ট্রি মিলে গঠন করা যারা, আমরা কি আসলে এতটুকু নিজেরা অর্জন করতে পেরেছি কিনা, আমাদের আসলে এতটুকু রয়েছে কিনা। এখন যদি দেখি যে আমাদের এই যে 57টি যে কান্ট্রি রয়েছে মুসলিম, এখানে কাদের কাছে আসলে কি রয়েছে, যদি দেখি পাকিস্তানের কাছে রয়েছে হচ্ছে পারমাণবিক অস্ত্র প্রায় 165টির মতো, এছাড়া তাদের কাছে বৃহৎ সেনাবাহিনী রয়েছে। এরপরে আমরা যদি ইরানের কাছে যাই, সেখানে পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে, ইউরেনিয়ামের বিশাল একটা মজুদ রয়েছে। ইন্দোনেশিয়া বিশ্বের মুসলিমদের সব থেকে অর্থনীতি সমৃদ্ধ একটা দেশ, যাদের জিডিপি সব থেকে বেশি। তুরস্কে রয়েছে হচ্ছে তারা নিজেরা একটা সদস্য, এছাড়া তাদের কাছে একটি ড্রোনের প্রযুক্তি রয়েছে। শিল্পের দিক থেকে তারা মুসলিম কান্ট্রির দিক থেকে এগিয়ে রয়েছে। সৌদি আরব, তাদের কাছে তেল রয়েছে। এই তেলের মাধ্যমে কিন্তু আপনার সকল ধরনের যুদ্ধযান পরিচালনা করা হয়। তেলের সব থেকে বেশি মজুদ কিন্তু আপনার সৌদি আরবের কাছে রয়েছে। এরপর আমরা যদি দুবাইয়ের কথা বলি, সেখানে আন্তর্জাতিক বাণিজ্য বা পর্যটন ক্ষেত্রে কিন্তু দুবাই এগিয়ে রয়েছে। মিশরের কাছে রয়েছে আরব বিশ্বের সব থেকে বড় সেনাবাহিনী। মালয়েশিয়ার কাছে রয়েছে শিক্ষা গবেষণার বিপুল একটা পরিসর। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে রাষ্ট্রের কথাগুলো বলছেন, প্রত্যেকেই কিন্তু ইসলামিক রাষ্ট্র। প্রত্যেকেই যদি নিজেদের যে সর্বোচ্চ বা নিজেরা যে জিনিসটা সেরা, সেই জিনিসগুলো যদি দিয়ে ফিলিস্তিনকে সাহায্য করে, বা এই যে ইসরায়েলের উপর যদি অ্যাটাক করে, তাহলে আমার কাছে মনে হয় না যে আমেরিকা সাহায্য করলেও ইসরায়েল কোনোভাবে আপনার টিকে থাকতে পারবে। কারণ যদি সৌদি আরব যদি তেলটাই বন্ধ করে দেয় আমেরিকাকে বা ইসরায়েলকে, তাহলে কিন্তু তাদের কাছে যুদ্ধযান চালানোর মতো পরিমাণ তেল থাকবে না। এরপর যদি ইরানের সাথে যেহেতু অন্যান্য যে মুসলিম কান্ট্রি গুলো রয়েছে, বিশেষ করে পাকিস্তান বা সৌদি আরব, এদের সাথে যে ইরানের বিবাদ রয়েছে, এই বিবাদটা ভুলে যদি তারা যদি আসলে একত্রিত হয়ে কাজ করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় না যে এই যে ইসরায়েল যে বর্বরতা আসলে ফিলিস্তিনে চালাচ্ছে, এটি আসলে দমন করা খুবই কঠিন একটা কাজ হবে। এরপরে সব থেকে মজার বিষয় হচ্ছে ববাল মন্দেব প্রণালী নামে একটি প্রণালী রয়েছে, যেটি হচ্ছে আপনার ইসরায়েলের মোট হচ্ছে 3টা সমুদ্র বন্দর রয়েছে, এর মধ্যে এটি অন্যতম। এটা হচ্ছে আপনার ইয়েমেন যে দেশটি রয়েছে, ইয়েমেন, যেটা কিন্তু একটা মুসলিম কান্ট্রি। এই যে প্রণালী যেটি রয়েছে, এটি দিয়ে ইসরায়েল সম্পূর্ণ ইউরোপ, এশিয়া এবং ইসরায়েল, এই 3টে জায়গায় তারা আসলে বাণিজ্য করে থাকে। এই প্রণালী যদি কোনোভাবে যদি মুসলিমরা দখল করে নেয়, অর্থাৎ ইয়ামেনের পাশে যে প্রণালী, এটি যদি কোনোভাবে তারা দখল করে নেয়, তাহলে কিন্তু তাদের এই যে বাণিজ্যিক যে একটা সুবিধা যেটি ছিল, যে সম্পূর্ণ ইউরোপ এবং এশিয়ায় যে রুটটা দিয়ে তারা আসলে বাণিজ্য করছে, সেটা যদি আসলে কোনোভাবে বন্ধ করা যায়, তাহলে কিন্তু তারা অর্থনৈতিকভাবে খুবই বড় ধরনের একটা ধাক্কা খাবে এবং তাদের কিন্তু অর্থনৈতিক দিক থেকে পতন আসবে।
তো আমার কাছে মনে হয় যে আসলে প্রত্যেকটি মুসলিম কান্ট্রি যদি নিজেদের সর্বোচ্চটুকু বা নিজেদের যে সর্বোচ্চ যে জায়গাটুকু রয়েছে সেগুলোতেও যদি আসলে সাহায্য করে, তাহলে আমার কাছে মনে হয় না যে এই ইসরায়েল আসলে কোনোভাবে আসলে টিকে থাকতে পারবে বা আমেরিকা সাহায্য কোনোভাবে করবে। কিন্তু কথা হচ্ছে যে এখানে আসলে তারা কেন করছে না তারা আসলে নিজেরাই ভালো জানে, বা কেন আসলে মুসলিম কান্ট্রি গুলো এতটা আসলে পশ্চিমা নির্ভর হয়ে গিয়েছে যে আসলে কুয়েতের দিনার, যেটি কিন্তু হচ্ছে আপনার আমাদের যদি বাংলাদেশের মূল্য হচ্ছে 165 মতো, যেখানে ডলারের মূল্য হচ্ছে আপনার 120 টাকা বা 10 টাকা এরকম থাকে। এই কুয়েতের দিনারকে যদি তারা শক্তিশালী করতে পারে, নতুন যদি একটা কারেন্সি মুসলিম কান্ট্রি গুলো যদি নিজেদের মধ্যে বাণিজ্য করার ক্ষেত্রে ব্যবহার করে, যে মুসলিম এই কান্ট্রি গুলো 57টা কান্ট্রি কোনো ডলারে ইউজ করবে না, তারা নিজস্ব একটা কারেন্সি বানিয়ে সেটা দিয়ে মুসলিম কান্ট্রি গুলো নিজেদের মধ্যে বাণিজ্য করবে, তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু আসলে ডলারের যে রেট বা ডলারের যে শক্তিশালী ব্যবস্থাটা সেটাকে কিন্তু আসলে পতন ঘটানো যেতে পারে। তো এই কয়েকটা ব্যবস্থা আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ে যদি আসলে উদ্যোগ নেওয়া হয়, তাহলে ইসরায়েল এবং আমেরিকাকে দমন করা যেতে পারে। তো এই বিষয়ে জেন আপু, আপনার কি মতামত বা আপনার যদি কোনো বক্তব্য থাকে? হ্যাঁ, তুমি যা বলেছো যে মুসলিম বিশ্ব চাইলে যদি সবাই যদি একসাথে ঐক্যবদ্ধ হতো তাহলে ইসরায়েলকে আসলে হারানো এত কষ্ট হতো না। পশ্চিম বিশ্বের দেখা যায় এক ধরনের একতা আছে ওদের মধ্যে, ইসরায়েলের সমর্থনে তাদের মধ্যে এক ধরনের একতা দেখা যায়, কিন্তু আমাদের মুসলিম বিশ্বের মধ্যে এরকম কিছুই আসলে দেখা যায় না আনফরচুনেটলি। বর্তমানে ভাই একটু আগে বললো যে সৌদি আরব, মিশর সব সব দেশে কোনো না কোনো ভাবে এই আমেরিকার কি বলে গোলামি করছে। তো এটা যদি না করে, তারা যদি নিজেদের স্বার্থপরের মতো কাজ না করে নিজেদের স্বার্থকে একপাশে রেখে মুসলিম বিশ্বের জন্য যদি কাজ করতো, তাহলে আমাদের ফিলিস্তিনের আসলে এত ভয়াবহ পরিণতি হতো না। যাই হয়েছে এখনো যদি সব এসব বড় বড় উন্নত যেই মুসলিম দেশগুলো আছে তারা যদি চায়, তারা অনেকভাবেই এই এই যুদ্ধকে প্রতিহত করতে পারে, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারে, যেরকম অনেকভাবেই পারে। কিন্তু এর মধ্যে যেটা দেখলাম যে সৌদি আরব, তারপর আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, তারা তাদের তেল দিচ্ছে, সেই তেল দিয়েই, সে জ্বালানি দিয়েই যুদ্ধ বিমানে ইসরায়েলিরা হামলা করছে। তো তারা চাইলে এটা বন্ধ করতে পারতো, কিন্তু তাদের কাছে নিজেদের অর্থনৈতিক যে পাওয়ার সেটা ধরে রাখা, ইকোনমিক্যালি তারা নিজেরা স্ট্রং থাকতে চায়। তাদের আসলে মুসলিম বিশ্বের যে আরেকটা দেশ, তাদেরই জাতের, সেম জাতিরই যে আরেকটা দেশ এভাবে দিনের পর দিন নিপীড়নের শিকার হচ্ছে, সেটা আসলে তাদের মনে মাথা ব্যথা নেই, যা আমাদের জন্য আসলে খুবই হতাশাজনক। আমরা যেটা কোরআনে আছে বা যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মুসলিম বিশ্ব হলো একটি শরীরের অঙ্গের মতো, যে যদি কোনো একটি অঙ্গ আক্রান্ত হয় তাহলে পুরো শরীরটাই দুর্বল হয়ে পড়ে। তো এরকম হওয়া উচিত ছিল আমাদের, কিন্তু আনফরচুনেটলি কোনো ধরনের একতা বর্তমানে মুসলিম দেশগুলোর মতো দেখা যাচ্ছে না। তারা বিভিন্ন ধরনের জাতিগত বিভেদের মধ্যে, বিভিন্ন ধরনের জিওপলিটিক্যাল বিরোধের মধ্যে আটকা পড়ে আছে। তাদেরকে এসব অতিক্রান্ত করে বৃহত্তর স্বার্থে, মুসলিম জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই পশ্চিমাদের যে আগ্রাসন সেটা রুখে দিতে হবে। আচ্ছা, আজকে আমরা মূলত আলোচনা করলাম যে আসলে ফিলিস্তিনের যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। আমরা আন্দোলন করতেই পারি বা আন্দোলনের মাধ্যমে তাদেরকে একটা নৈতিক সাপোর্ট আমরা দিতে পারি, তবে যতদিন না পর্যন্ত আসলে মুসলিম কান্ট্রিগুলো একত্রিত হচ্ছে বা নিজেদের মধ্যে এই যে বিভিন্ন ধর্মীয় দিক থেকে বিভেদ গুলো হচ্ছে, এগুলো যদি না করে আসলে মুসলিম কান্ট্রিগুলো যদি একত্রিত হবে, তাহলে শুধুমাত্র যে গাজায় গণহত্যা হচ্ছে এরকম বিশ্বের যে জায়গায় আসলে গণহত্যা হবে সেইভাবেই বিরোধিতা আমাদেরকে করতে হবে। যে দেশ গণহত্যা চালাবে, এবং এমনকি যে হিটলার যে গণহত্যা চালিয়েছে, এখন নাকি ইসরায়েলের বিরোধিতা করতে গিয়ে হিটলারকে সাধু বানিয়ে দিচ্ছে, অবশ্য সে নিজেও কিন্তু আসলে তার মুসলমানের একটি বড় ধরনের গণহত্যা চালিয়েছে। তো কোনো ধরনের গণহত্যায় আমরা সাপোর্ট করবো না, সেটা যে জাতির উপরে হোক না কেন। এবং আমরা যদি চাই যে আসলে এই ফিলিস্তিন আসলে বিজয় হোক বা তাদের উপরে গণহত্যা নিষেধ হোক, তাহলে 12 তারিখ আমাদের যে মার্চ ফর গাজা যেটি রয়েছে, শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে শেষ হবে বিকাল 3টায়। আমার আমার মনে হয় যে প্রত্যেক শুধুমাত্র মুসলিম না, প্রত্যেক জাতি এবং ধর্মের মানুষদের উচিত আসলে এই যে মার্চ ফর গাজা যেটি হবে সেখানে আসলে অংশ নেওয়া। এখন আমাদের আসলে দোয়া করা ছাড়া বা নিজেদের নৈতিক
গণহত্যা করা ছাড়া আসলে অন্য কোনো উপায়ও নেই যে আমরা নিজেরা কোনোভাবে আসলে ফিলিস্তিনকে সাহায্য করতে পারবো। তবে এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যদি অর্থনৈতিক ভাবে যদি আমরা কিছুটা সাপোর্ট তাদেরকে দিতে পারি তুলে বা অন্য কোনো ভাবে, তাহলে সেটি সব থেকে বড় ভূমিকা হবে। এবং এই যে মার্চ ফর গাজা যেতে হবে, সেখানে যেন আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা না তৈরি করি, কোনো ধরনের পণ্য বয়কট করতে গিয়ে কোনো ধরনের ভাঙচুর না করি, সেদিকটা সকলের কাছে অনুরোধ ছিল। এবং এটি বলে আমি আজকে আমাদের এই টকশোটি এখানে সমাপ্ত করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।